নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প বিন্দির সাঙ্গা। দুলের মেয়ে বিন্দি 18 বৎসর বয়সে বিধবা হইয়া বছরখানেক পরে যখন যোধপুরের রামু ঘড়ুইকে সাঙ্গা করিল, তখন সে একবারও ভাবে নাই যে তাহাকে শেষে মাছ ধরিয়া মাছ বেচিয়া দিন চালাইতে হইবে। বাপ বেচুমাহার জাতিতে দুলে হইলেও মাছ ধরা তাহার ব্যবসায় ছিল না। তাহার চাষবাস ছিল, ঘরে সংবৎসরের খোরাকি ধান মড়াই বাঁধা থাকিত, তাছাড়া পালকির সর্দারিও ছিল। সুতরাং পৌষের হাড় ভাঙা শীতকে উপেক্ষা করিয়া পুকুরের জলে নামিয়া বিন্দিকে কখনো মাছ ধরিতে হয় নাই। জ্যৈষ্ঠের প্রচণ্ড রৌদ্রে, শ্রাবণের অবিরল বাড়িধারার মধ্যে হাটে বাজারে বা পাড়ায় মাছ বেচিবার প্রয়োজনও তাহার ছিল না। বিবাহ হইয়াছিল সমান ঘরে, সেখানেও বিন্দিকে ভাত কাপড়ের জন্য কখনো ভাবিতে হয় নাই। কিন্তু বাপ খুড়ার অমতে সাঙ্গা করিয়া নূতন স্বামীর ঘরে আসিয়া যখন তাহাকে এ সকলই করিতে হইল, তখন সে বুঝিতে পারিল গুরুজনের কথা না শুনিয়া কাজটা ভালো করে নাই। জাতীয় সমাজে সাঙ্গা প্রচলিত থাকিলেও বাপের ইচ্ছা ছিল না যে মেয়ের সাঙ্গা দেয়, মায়েরও তেমন মত ছিল না। বিন্দি কিন্তু বারুণীর মেলা দেখিতে গিয়া রামুর মুখের মিষ্ট কথায় যে একটা ভালোবাসার স্বপ্ন লইয়া ঘরে ফিরিয়াছিল, সে স্বপ্নের ঘোরটা সে কিছুতেই কাটাইতে পারিল না। সুতরাং মা বাপের অমতেও সে রামুকে সাঙ্গা করিতে উদ্যত হইল। কন্যার একান্ত আগ্রহ দেখিয়া বেচু বলিল, যদি সাঙ্গা করতেই হয় তবে গাংপুরের নিমু ঘড়ুইকে সাঙ্গা কর। রেমো ছোঁড়ার চাল নাই চুলো নাই, ওকে সাঙ্গা করে শেষে কি এক মুঠো ভাতের তরে কেঁদে বেড়াবি? বিন্দির মনে কিন্তু তখন ভাত কাপড়ের ভাবনাটা একবারও আসিল না। সে সকলের নিষেধ অগ্রাহ্য করিয়া রামু ঘড়ুইকেই সাঙ্গা করিল। বাপ প্রতিজ্ঞা করিল সে আর মেয়ের মুখ দেখিবে না। বিন্দিও আর বাপকে মুখ দেখাইল না, রামুর হাত ধরিয়া তাহার ঘর করিতে আসিল। রামুর কুঁড়ে ঘর, তালপাতার ছাউনি, দরজায় কবাট নাই, ছেঁচা বাঁশের আগর। বিন্দি সেই আগর দেওয়া তালপাতায় ছাওয়া কুঁড়েটিকেই স্বর্গ বলিয়া মানিয়া লইল। কিন্তু দিন কতক পরে বিন্দিকে যখন ছেঁড়া কাপড়ে লজ্জা নিবারণ করিয়া জাল ঘাড়ে পুকুরে পুকুরে ঘুরিতে হইল এবং মাছ বেচার পয়সায় চাল কিনিয়া আনিয়া দিন চালাইতে হইল, সেই দিন তাহার সাধের স্বর্গটা সহসা যেন কঠোর মর্তে পরিণত হইয়া আসিল। প্রাণপণ চেষ্টাতেও বিন্দি সেই ভাঙা কুঁড়েটুকুর মধ্যে স্বর্গের অস্তিত্ব অনুভব করিতে পারিল না। কিন্তু তখন আর উপায় নাই, স্বর্গই হোক বা মর্তই হোক, সেই ক্ষুদ্র কুঁড়েটুকুকেই আপনার সুখের কেন্দ্র করিয়া লইয়া বিন্দির দিন কাটাইতে লাগিল। তা রামুও যে অক্ষম ছিল, পয়সা উপায় করিতে পারিত না এমন নয়। সে পালকি বহিত, পালকির ভাড়া না জুটিলে মজুর খাটিত, কিন্তু তাহার উপার্জনের একটি পয়সাও ঘরে আসিত না। যেদিন যাহা পাইত তাহা বাজারের সিদ্ধেশ্বর সাহার মদের দোকানে অথবা করিমদ্দি চাচার তাড়ির আড্ডায় দিয়া টলিতে টলিতে ঘরে ফিরিত। ঘরে আসিয়া বিন্দিকে গালাগালি দিত,
তাহার মা বাপের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষা প্রয়োগ করিত। বিন্দি কোনোদিন মুখ বুজিয়া থাকিত, কোনোদিন গালাগালির উত্তরে দুই একটা গালাগালি দিত। যেদিন উত্তর করিত সেদিন বিন্দি স্বামীর নিকট দুই চারি ঘা মার খাইত। মার খাইয়া বিন্দি কাঁদিতে বসিত, আর রামু টলিতে টলিতে গিয়া দাবার উপর চাটাই পাতিয়া শুইয়া পড়িত। তারপর বমিতে যখন চাটাই ভাসিতে থাকিত, সংজ্ঞাহীন রামুর মুখের ভিতর মাছি ঢুকিত, তখন বিন্দি আসিয়া সে সকল পরিষ্কার করিয়া দিত। ঘটি করিয়া জল আনিয়া রামুর চোখে মুখে মাথায় দিয়া তাহাকে বাতাস করিতে বসিত। নেশা ছুটিয়া গেলে রামু উঠিয়া বসিত। বিন্দি তাহার হাত ধরিয়া লইয়া গিয়া ভাতের কাছে বসাইয়া দিত। রামু আহার শেষ করিয়া উঠিলে বিন্দি তাহাকে আঁচাইবার জল দিয়া তামাক সাজিয়া আনিত। রামু দাবায় বসিয়া তামাক টানিতে টানিতে গুনগুন করিয়া গাহিত। বিন্দি ভাতের গ্রাস মুখের কাছে রাখিয়া উৎকর্ণ হইয়া তাহার গান শুনিত। একটা অব্যক্ত আনন্দের উচ্ছ্বাসে বিন্দির সকল নির্যাতন, সকল কষ্ট মুহূর্তে মুছিয়া যাইত। আতক্রোশ দূরে বাপের বাড়ি, সুতরাং বিন্দির কষ্টের কথা মা বাপের অগোচর ছিল না। বাপ রাগিয়া বলিত, চুলোয় যাক বিন্দি। মা কিন্তু রাগ করিয়া থাকিতে পারিত না। সে সময়ে সময়ে আসিয়া মেয়েকে দেখিয়া যাইত এবং মেয়ের কষ্ট দেখিয়া কাঁদিতে থাকিত। বলিত, আমার ভাত কে খায় বিন্দি, আর তুই এক মুঠো ভাতের তরে হাহা করে বেড়াস। বিন্দি উত্তর করিত, কি করব মা, কপাল। মা আক্ষেপ করিয়া বলিত, তোর কপাল নয় বিন্দি, আমারই পোড়া কপাল। থাক তুই আমার ঘরে, পেটে ঠাঁই দিয়েছি, হাঁড়িতে কি ঠাঁই দিতে পারবো না। মুখ নিচু করিয়া বিন্দি বলিত, তোমার জামাই যে রাগ করবে মা। মা রাগিয়া বলিত, আরে মোর জামাই বলে ভাত কাপড়ের কেউ নয়, নাক কাটবার গোসাই, মুখে আগুন আমার জামাইয়ের। ঈষৎ বিরক্তির সহিত বিন্দি বলিত, ছি মা। মা হাত মুখ নাড়িয়া উত্তর করিত, হালো, এত দরদ, তবু যদি দুবেলা উত্তম মধ্যম না দিত। বিন্দি ধীরে ধীরে বলিত, তা মানলেই বা মা, আপনার মানুষ বটে তো। মা গর্জন করিয়া বলিত, খ্যাংরা মারি অমন আপনার মানুষের মুখে। মারধর করতে তো আছে, কিন্তু এই হাড় ভাঙা শীতে তোকে জলে নেমে যে মাছ ধরতে হয় তার কি? মৃদু হাসিয়া বিন্দি উত্তর করিত, তা ধরলেই বা মাছ, দুলের মেয়ে তো বটি। মা রাগে মেয়েকে কতগুলা তিরস্কার করিয়া চলিয়া যাইত। কিন্তু মায়ের প্রাণ থাকিতে পারিত না। মাঝে মাঝে 2 চাল, 1 মুড়ি, 2 পোয়া মুসুর কলাই, ক্ষেতের 5টা বেগুন বাড়ির সকলকে লুকাইয়া মেয়েকে দিয়া আসিত। বিন্দি, কেনে হাঁড়ি তুলছিস যে? স্বামীকে ভাত দিয়া বিন্দি হাঁড়ি তুলিতেছিল। উনানের পাশে বেদির উপর হাঁড়িটা রাখিয়া তাহার মুখে সরা চাপা দিতে দিতে বিন্দি বলিল, হাঁড়ি তুলব না তো পড়ে থাকবে। রামু ভাতে নুন মাখিতে মাখিতে বলিল, তুই খাবি না? বিন্দি মৃদুস্বরে উত্তর দিল, না। কেনে? খিদে নেই। খিদে নেই না ভাত নেই? রাঁধলে তো ভাত থাকবে। চাল থাকলে তো রাঁধবি। বিন্দি ঝংকার দিয়া বলিল, তোকে বলেছে চাল নেই?
চাল থাক না থাক, রাঁধি না রাঁধি, সে আমার খুশি। তোর মরদ মানুষের অত খোঁজে দরকার কি রে? ঈষৎ হাসিয়া রামু বলিল, দূর, আমি তোর খোঁজ খবর নেব না তো নেবে কে? বিন্দি মুখ ফিরাইয়া ক্ষুব্ধ কণ্ঠে উত্তর করিল, জম। রামু নীরবে কয়েক গ্রাস ভাত উদরস্থ করিয়া বলিল, তোর গোসা হয়েছে বিন্দি? বিন্দি একটু রাগত ভাবে বলিল, হ্যাঁ, তোকে বলেছে গোসা হয়েছে। স্ত্রীর মুখের দিকে চাহিয়া রামু দৃঢ়স্বরে বলিল, আলবাদ গোসা হয়েছে। কই, তুই আমার মাথার কিরে করে বল দেখি। বিন্দি ভ্রুকুটি করিয়া ক্রোধ কম্পিত কণ্ঠে বলিল, দেখ মিনসে, খেতে বসেছিস, খেয়ে উঠে যা। রামু মুখ নিচু করিয়া ভাত মাখিতে মাখিতে বলিল, আমি তো খেতে বসেছি, খেয়ে উঠব, কিন্তু তুই না খেয়ে থাকবি বিন্দি? একটু শ্লেষের হাসি হাসিয়া বিন্দি বলিল, ভালো রে মিনসে, এই যে আমার উপর দরদ দেখাতে শিখেছিস। রামু গম্ভীর স্বরে বলিল, কেনে বিন্দি, আমি কি তোকে দরদ করি না? শ্লেষের তীব্র স্বরে বিন্দি বলিল, খুব করিস। এই দুপুর বেলা কত দরদ দেখালি, চোখের কোলটা এখনো ফুলে আছে। লজ্জিত কণ্ঠে রামু বলিল, বড্ড লেগেছে না বিন্দি? ঈষৎ হাসিয়া বিন্দি বলিল, না, মারলে কি লাগে? রামু নতমস্তকে কোলের ভাতগুলাকে চটকাইতে লাগিল। বিন্দি একটু ইতস্তত করিয়া বলিল, লাগেনি তেমন, তবে আর একটু হলেই চোখটা যেত। তা যেত যেতই, তুই বসে রইলি যে, খেয়ে নে। রামু ক্ষিপ্র হস্তে কয়েক গ্রাস ভাত মুখে তুলিয়া বাঁ হাতে ধরিয়া ঘটির জলটা গলায় ঢালিয়া দিল। বিন্দি বলিল, ও কি, ভাত ফেলে উঠছিস যে? রামু বলিল, ফেলে উঠছি না, খেয়েই উঠছি। তবে ওগুলো পড়ে রইল কেন? থাক, তুই খাবি। রামু উঠিতে গেল। বিন্দি তাড়াতাড়ি আসিয়া তাহার হাতটা চাপিয়া ধরিল। ব্যগ্র স্বরে বলিল, আমার মাথা কাশ, খেয়ে ফেল, কাল আবার তোকে ভাড়া বইতে যেতে হবে। রামু বলিল, আর তুই উপোস থাকবি? বিন্দি বলিল, আমার খিদে নেই, মায়েরই বলছি, আমার খিদে নেই। রামু তাহার মুখের দিকে চাহিয়া চাহিয়া বলিল, আমাকে ছুঁয়ে বলছিস? বিন্দি তাহার হাতটা ছুঁড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। গর্জন করিয়া বলিল, খেতে হয় খা, নয়তো চুলোয় যা। আমি কেনে কথায় কথায় তোর কিরে করতে যাব রে মিনসে? রামু হাসিতে হাসিতে উঠিয়া গেল। বিন্দি তাহাকে তামাক সাজিয়া দিয়া খাইতে বসিল। রামু তামাক টানিতে টানিতে ডাকিল, বিন্দি। বিন্দি মুখের ভাত চিবাইতে চিবাইতে উত্তর দিল, হুম। রামু জিজ্ঞাসা করিল, সত্যি কি ঘরে চাল ছিল না? বিন্দি মুখের ভাতগুলা গিলিতে গিলিতে উত্তর করিল, আধ সেরটা পড়ে আছে। রামু বলিল, তবে রাঁধলি না কেন? বিন্দি ঈষৎ রুক্ষ স্বরে বলিল, আজ রাঁধলে কাল কি খাবি? রামু রাগিয়া বলিল, ছাই খাবো, কাল খাবো বলে আজ তুই উপাস দিবি? দুঃখিত স্বরে বিন্দি বলিল, কাল আর মাছ ধরতে যেতে পারবো না রে, কোমরে একটা দরদ লেগেছে।
রামু একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া হুঁকা হাতে বসিয়া রহিল। বিন্দি আহার শেষ করিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, বসে বসে কি ভাবছিস গরুই? রামু মাথা না তুলিয়াই বলিল, ভাবছি মদ ছাড়বো না তোকে ছাড়বো। বিন্দি বলিল, মদ কি ছাড়তে পারবি? ছাড়িস তো আমাকেই ছাড়বি। রামু মুখ তুলিল, অভিমান ক্ষুব্ধ কণ্ঠে বলিল, তোকে ছাড়বো বিন্দি? বিন্দি ঘরে গিয়া বিছানা পাতিয়া রামুকে শুইবার জন্য ডাকিল। রামু কোনো উত্তর দিল না, চুপ করিয়া বসিয়া রহিল। 2-3 বার ডাকিয়া স্বামীর সাড়া না পাইয়া বিন্দি বাহিরে আসিল এবং বাঁ হাতে কেরোসিনের ডিবা, ডান হাতে স্বামীর হাত ধরিয়া টানিতে টানিতে বলিল, তা আমাকে ছাড়িস ছাড়বি, এখন শুবি আয়, কাল সকালে উঠেই আবার তোকে ভাড়ায় যেতে হবে। রামু উঠিয়া ধীরে ধীরে ঘরে ঢুকিল। তোর পায়ে পড়ি ভূত, আজ আর খাবো না। ভূত ওরফে ভূতনাথ হো হো করিয়া হাসিয়া উঠিল। হাসিতে হাসিতে বলিল, কেনে বল দেখি, আজ তুই তপিসি হয়েছিস নাকি? রামু বলিল, না, আমি দিলেশা করেছি। ভূত বলিল, বিন্দির কাছে বুঝি? ভূত শ্লেষের হাসি হাসিল। রামু বলিল, আমি নিজের মনে মনে দিলেশা করেছি, ওসব আর ছোঁবো না। বিন্দি বুঝি বারণ করেছে? বারণ করবার মেয়ে বিন্দি নয়। তবে তবে আবার কি? সে পেটে না খেয়ে আমাকে খাওয়াবে আর আমি নেশা করে সব উড়িয়ে দেব। তিরস্কারের পরে ভূত বলিল, এই রে শালা মরেছে। ওরে মুখ্যু, এই যে 3 কোষ পালকি গাড়ে ঘুরে এলি, এক পাত্তর পেটে না দিলে গা গতরের বেদনা যাবে কেন? বউ আগে না নিজের জানটা আগে? বলে আপনি বাঁচলে বাপের নাম। রামু ইতস্তত করিতে লাগিল। ভূত তাহার হাত ধরিয়া টানিতে টানিতে বলিল, বেশি না হয় 2 পাত্তর টেনে যাবি, আয়, পয়সা তোকে দিতে হবে না। রামু সঙ্গীর কথা ঠেলিতে পারিল না। তাহার সহিত গিয়া সিদ্ধেশ্বর সাহার দোকানে ঢুকিল। সেখানে 2 পাত্রের স্থলে 4 পাত্র উজাড় হইয়া গেল। তথাপি রামু উঠিল না, শুধু একবার বলিল, ঘরে আছে চাল নাই ভূত, ওর খাওয়া হবে না। ভূত আর 1 পাত্র পূর্ণ করিয়া তাহার হাতে দিতে দিতে বলিল, তোকে বলেছে খাওয়া হবে না? তুই দেখছি বিন্দির ভাবনা ভেবে ভেবেই মারা যাবি। তুই যদি কাল মরে যাস। ভীত কম্পিত কণ্ঠে রামু বলিল, না ভূত, তাহলে ও আছাড়ে বিছাড়ি করে মরে যাবে। ভূত হো হো করিয়া হাসিতে হাসিতে বলিল, মরে যাবে না চেয়ে থাকবে? তুই দেখিস 3 দিন না যেতে যেতে আবার একটা সাঙ্গা করে বসবে। রামু পাত্রটা গলায় ঢালিয়া দিয়া সক্রোধে বলিল, মুখ সামলে কথা কইবি ভূত, বিন্দি তেমন নয়। ভূত ভ্রুকুটি করিয়া বলিল, রেখে দে তোর বিন্দি, অমন কত ইন্দির চন্দর দেখা গেছে। নফরা মাঝির বউটা কি করলে দেখলি না? তোর ছাঁচার ধারে পেলা কাহারের বউটা বারবার 4 বার। ভূত নিজের জন্য 1 পাত্র ঢালিতে যাইতেছিল। রামু তাহার হাত হইতে বোতলটা কাড়িয়া লইয়া 1 নিঃশ্বাসে সবটা গলায় ঢালিয়া দিল। তারপর
বোতলটা মেঝে আছড়াইয়া দিয়া জড়িত কণ্ঠে বলিল, লেয়াও লেয়াও দোসরা বোতল। ভূত বলিল, আমার ট্যাঁক খালি। রামু আপনার কোঁচার খুঁট হইতে টাকাটা খুলিয়া ছুঁড়িয়া দিল। সন্ধ্যা হয় হয়। বিন্দি উনানে ঘুঁটে দিয়া রান্নার উদ্যোগ করিতেছিল, আর রামুর প্রত্যাগমন প্রতীক্ষায় রাস্তার দিকে চাহিতেছিল। এমন সময় রামু টলিতে টলিতে আসিয়া উঠানে দাঁড়াইল। উচ্চ স্খলিত কণ্ঠে ডাকিল, বিন্দি। বিন্দি ডালের হাঁড়িটা উনানে বসাইয়া বাঁশের চোঙা দিয়া উনানে ফুঁ দিতেছিল। চোঙাটা ফেলিয়া তাড়াতাড়ি বাহিরে আসিয়া ব্যগ্র কণ্ঠে উত্তর দিল, এসেছিস? রামু বলিল, হালবাত আসবো, তোর বাবার ঘর যা আসবো না। বিন্দি থমকাইয়া দাঁড়াইয়া ঘৃণায় নাসা কুঞ্চিত করিয়া বলিল, কথা শোনো একবার, আজ আবার খেয়ে মরেছিস? রামু চিৎকার করিয়া বলিল, চুপ রাও, তোর বাবার খাই। রামু কথা কহিতেছিল বটে, কিন্তু তাহার পা দুইটা এক মুহূর্ত স্থির থাকিতে পারিতেছিল না। বিন্দি আসিয়া তাহার হাত ধরিয়া বলিল, তা খেয়েছিস খেয়েছিস, এখন শুয়ে পড়বি আয়। রামু হাতটা টানিতে টানিতে বলিল, তোর বাবার হুকুমে শোবো। বিন্দির পিতার উদ্দেশ্যে রামু একটা কটূক্তি প্রয়োগ করিল। বিন্দি তাহার হাতটা ছুঁড়িয়া দিয়া সরসে বলিল, তবে এইখানে পড়ে মর। বিন্দি চলিয়া যাইতেছিল। রামু তাহার হাতটা চাপিয়া ধরিয়া কর্কশ কণ্ঠে বলিল, আমি মরব? আমি মলে তুই কাকে সাঙ্গা করবি? বিন্দি রাগিয়া উত্তর করিল, জমকে। রামু উচ্চকণ্ঠে পুনরায় জিজ্ঞাসা করিল, করবি? বিন্দিও উচ্চকণ্ঠে উত্তর দিল, করব না তো কি তোকে ভয় করে থাকবো? রামু বিন্দির হাতটা ছাড়িয়া দিয়া তাহাকে লাথি মারিতে গেল, কিন্তু পাটা বিন্দির অঙ্গ স্পর্শ করিল না। তৎপূর্বে রামু নিজেই উঠানের উপর দুম করিয়া পড়িয়া গেল। বিন্দি তাড়াতাড়ি তাহাকে ধরিয়া তুলিল। রামু উঠিয়া টলিতে টলিতে বিন্দিকে তাহার গৃহ পরিত্যাগ করিয়া যাইতে আদেশ করিল। বিন্দি বলিল, আচ্ছা, কাল সকালে যাব। রামু বলিল, না, এক্ষুনি যেতে হবে। বিন্দি বলিল, আমি যাব না। রামু চিৎকার করিয়া বলিল, তোর বাবাকে যেতে হবে, তুই যদি না যাস। রামু একটা ভয়ানক কটু কথা বলিল। উত্তরে বিন্দি তাহাকে গালাগালি করিল। রামু তখন বিন্দির উপর বাঘের মতো ঝাঁপাইয়া পড়িল এবং তাহাকে মাটিতে ফেলিয়া নির্দয়ভাবে প্রহার করিতে লাগিল। বিন্দির চিৎকারে পাড়ার মেয়ে পুরুষ অনেকে ছুটিয়া আসিল। ভূত বহু কষ্টে রামুকে টানিয়া আনিয়া তাহাকে গালাগালি দিতে দিতে শোয়াইয়া দিল। বিন্দি প্রহারে হতচেতন হইয়া পড়িয়াছিল। সকলে ধরাধরি করিয়া তাহাকে ঘরে আনিয়া শোয়াইল এবং মুখে হাতে জল দিয়া তাহার চৈতন্য সম্পাদন করিল। বিন্দির 6 মাসের গর্ভ ছিল। সেই রাত্রিতে তাহার গর্ভস্রাব হইয়া গেল। সে ঘরে পড়িয়া যাতনায় ছটফট করিতে লাগিল। ভূত 4 পয়সার কুইনাইন কিনিয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া দিল। রামুর নেশার ঘোরটা যখন একটু কাটিয়া আসিল, তখন সে বিন্দির যন্ত্রণাসূচক কাতর স্বর শুনিয়া জড়িত কণ্ঠে বলিল,
কেমন, আর সাঙ্গা করবি? বিন্দি কাতর স্বরে বলিল, ওরে একটু জল, একটু জল। গর্জন করিয়া রামু বলিল, কাভি নেহি, যাকে সাঙ্গা করবি সেই জল দেবে। বিন্দি বলিল, না ঘড়ুই, আর সাঙ্গা করব না, তোর পায়ে পড়ি, একটু জল দে। রামু উঠিতে গেল, কিন্তু পারিল না। মাথাটা তুলিতেই তাহা ঘুরিয়া চাটাইয়ের উপর পড়িয়া গেল। ভূত ঘরে যায় নাই, কাপড় দিয়া রোয়াকের এক পাশে পড়িয়াছিল। সে উঠিয়া জল লইয়া বিন্দির মুখের কাছে ধরিল, বলিল, জল খা বিন্দি। চমকিত হইয়া বিন্দি বলিল, তুই? ভূত বলিল, হ্যাঁ আমি, জল খা। ভূত মুখে জল ঢালিয়া দিল। বিন্দি জল খাইয়া একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিল। বিন্দি ভূতকে শত্রু বলিয়াই মনে করিত। ভূত যে বাস্তবিক তাহার সহিত শত্রুতা আচরণ করিত তাহা নহে, বরং সে বিন্দির অনুরাগ দৃষ্টি আকর্ষণের জন্য প্রাণপণে চেষ্টা করিত। তাহার এই চেষ্টাটুকুই কিন্তু বিন্দির নিকট শত্রুতা বলিয়া বোধ হইত। বিন্দি মাছ ধরিতে যাইত, কিন্তু অভ্যাস না থাকায় বেশি মাছ ধরিতে পারিত না। ভূতও মাছ ধরিত। সে বিন্দির অজ্ঞতা দেখিয়া হাসিত এবং কিরূপে জাল টানিতে বা তুলিতে হয় তাহা শিখাইয়া দিত। বিন্দি কিন্তু উহারে উপদেশ গ্রহণ করিত না। সে যাহা করিতে বলিত বিন্দি তাহার বিপরীত আচরণ করিত। ইহার ফলে ৩-৪ ঘণ্টা পরিশ্রমের পর বিন্দি যখন ২ গণ্ডা পয়সার মাছও ধরিতে পারিত না, তখন ভূত নিজের হাঁড়ি হইতে ১ আঁজলা মাছ লইয়া বিন্দির হাঁড়িতে ঢালিয়া দিতে যাইত। বিন্দি তাহার এই দান লইতে চাহিত না। একদিন সে হাঁড়ি হইতে ভূতর মাছ ভরা আঁজলাটা ঠেলিয়া দিয়া রাগে গড়গড় করিয়া চলিয়া যাইত। ভূত হাঁ করিয়া চাহিয়া থাকিত। তাহার হাতের মাছগুলা ঝরঝর করিয়া মাটিতে পড়িয়া যাইত। আজই সেই ভূতকে নিজের রোগশয্যার পাশে দেখিয়া বিন্দি শুধু চমকিত হইল না, বিরক্তও হইল। ভূত বিন্দিকে জল খাওয়াইয়া জিজ্ঞাসা করিল, এখন কেমন আছিস? বিন্দি উত্তর করিল, তুই এখানে কেন? ঘরে যাসনি যে? ভূত বলিল, তোকে এমনতর দেখে কি ঘরে যেতে পারি? তোকে দেখবে কে? বিন্দি রাগিয়া বলিল, জম। কেন, তুই ছাড়া কি আর দেখবার লোক নাই? সহাস্যে ভূত বলিল, যে দেখবার সে তো মেরে ধরে বেহুশ হয়ে পড়ে আছে। তুই একটু জল চাইলে কি জবাব দিলে তা শুনলি তো? বিরক্তির সহিত বিন্দি বলিল, খুব শুনেছি, তুই এখন যাবি কিনা বল। যাচ্ছি বলিয়া ভূত বাহিরে আসিয়া দরজার আগরটা ভেজাইয়া দিল। সকালে ভূতর মুখে সংবাদ পাইয়া বিন্দির মা কাঁদিতে কাঁদিতে ছুটিয়া আসিল। সঙ্গে বাপও আসিল। তাহারা আসিয়া রামুকে কতকগুলা গালাগালি দিল। তারপর ভূতর পরামর্শ মতে বিন্দিকে ডুলিতে তুলিয়া লইয়া চলিয়া গেল। রামু রোয়াকের একপাশে চুপ করিয়া বসিয়া রহিল। শ্বশুর শাশুড়ির কথার একটিও উত্তর দিল না। অনেকটা বেলা হইলে রামু উঠিয়া পুকুরে একটা ডুব দিয়া আসিল। তারপর রান্না করিতে গিয়া দেখিল
উনানের উপর ডালের হাঁড়িটা বসানো রহিয়াছে, পাশে সরায় কাঁচা মুসুর ডাল। রামু মুসুর ডাল ভালোবাসিত, এজন্য বিন্দি মাছ বেচিয়া যেদিন 2 পয়সা বেশি পাইত সেদিন সে মুসুর ডাল কিনিয়া আনিত। মাছের চুপড়ির ঢাকা খুলিয়া রামু দেখিল তাহাতে বড় বড় 4টা চিংড়ি মাছ নুন হলুদ মাখা অবস্থায় পড়িয়া আছে। চিংড়ি মাছ রামুর বড় প্রিয়, এজন্য বিন্দির চিংড়ি মাছ পাইলে প্রাণান্তেও তাহা বেচিত না, ঘরে আনিয়া স্বামীকে ঝোল রাঁধিয়া দিত। মাছের চুপড়ির পাশেই কর্তিত আলু বেগুন রহিয়াছে। রামু একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। সামনের কুলঙ্গিতে 1 মুঠা চিঁড়া মুরগি আর 1খানা তিলে পাটালি ছিল। ইহা যে রামুর জলযোগের জন্যই সংগৃহীত হইয়াছে তাহা বুঝিতে রামুর বিলম্ব হইল না। রামু আর সেখানে দাঁড়াইতে পারিল না, ছুটিয়া আসিয়া ঘরে ঢুকিল। সামনের দেওয়ালের কুলঙ্গির উপর একটা শূন্য মদের বোতল ছিল। রামু সেটাকে উঠানে ছুঁড়িয়া ফেলিয়া দিল। বোতলটা ঝনঝন শব্দে ভাঙিয়া গেল। তখন রামু ঘরের আগড় বন্ধ করিয়া বিন্দির পরিত্যক্ত বিছানার উপর শুইয়া পড়িল। শুইয়াই হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। বিন্দি চলিয়া যাইবার পর 3-4 দিন কাটিয়া গেল। রামুর এই দিন কয়টা বড় কষ্টেই কাটিল। এখনো সে মদ খাইত, বরং পূর্বাপেক্ষা বেশি খাইত। মদ খাইয়া টলিতে টলিতে আসিয়া দাবার উপর শুইয়া পড়িত। রাত্রিটা যে কোথা দিয়া চলিয়া যাইত তাহা সে জানিতে পারিত না। যখন নেশার ঘোর কাটিত, জ্ঞান হইত, তখন চোখ মেলিয়া দেখিত সকালের রোদ আসিয়া তাহার গায়ে লাগিয়াছে, আর সে ধুলা ও শুষ্ক বমির উপর গড়াগড়ি দিতেছে। তখন রামুর বিন্দিকে মনে পড়িত, তাহার সেবা মনে পড়িত। অনুতাপে আত্মগ্লানিতে তাহার বুকটা যেন ফাটিয়া যাইত। এদিকে উপবাসে শরীর ঝিমঝিম করিত, তৃষ্ণায় ছাতি ফাটিতে থাকিত। রামু ঘরে ঢুকিয়া জল গড়াইয়া খানিকটা জল ঢকঢক করিয়া গলায় ঢালিয়া দিত। একদিন রামু জল খাইতে গিয়া দেখিল কলসি শুষ্ক। কাল জল তুলিতে ভুল হইয়াছে। সে রাগে কলসিটা লইয়া আছাড় দিল। মাটির কলসি শতখণ্ডে চূর্ণ হইয়া গেল। ভাঙিবার সময় কলসিটা ঝনঝন শব্দে যেন একটা বিকট হাসি হাসিয়া তৃষ্ণার্ত রামুকে কঠোর উপহাস করিতে লাগিল। রামু দাঁতে দাঁতে চাপিয়া চূর্ণ খণ্ডগুলাকে কুড়াইয়া বাহিরে ফেলিয়া দিল। 2 দিন অনাহারের পর রামু রাঁধিতে গেল, কিন্তু রাঁধিবার উপকরণ কোথায় কি আছে তাহা সে জানিত না। বহু কষ্টে ভাতে ভাত রাঁধিবার মতো জোগাড় করিয়া লইয়া সে উনানে হাঁড়ি চাপাইল, কিন্তু উনান জ্বালিবার কিছু পাইল না। বিন্দি এখান সেখান হইতে ঘুঁটে কাঠ সংগ্রহ করিয়া রাঁধিত। রামু বহু কষ্টে কয়েকখান ঘুঁটে আর আধ শুকনা গাছের ডাল সংগ্রহ করিয়া উনান জ্বালিতে গেল। উনান কিন্তু জ্বলিল না। কেরোসিনের ডিবার তেল ফুরাইয়া গেল। ধোঁয়ায় রামুর চোখ 2টা জবা ফুলের মতো লাল হইয়া উঠিল, তথাপি উনান জ্বলিল না। রামু রাগে একটা লাঠি আনিয়া হাঁড়ির উপর বসাইয়া দিল। হাঁড়ি ভাঙিয়া জল চালে উনান ভরিয়া উঠিল। রামু আপন মনে গর্জন করিতে করিতে ঘরে গিয়া চাটাইয়ের উপর শুইয়া পড়িল। শুইয়া বিন্দি বিন্দি বলিয়া কাঁদিয়া উঠিল। সন্ধ্যার সময় বাজার হইতে 2 পয়সার মুড়ি কিনিয়া আনিয়া রামু পিত্ত রক্ষা করিল। সেই দিন রাত্রে রামু স্বপ্নে দেখিল
যেন বিন্দি আসিয়া তাহার মাথার শিয়রে বসিয়াছে এবং আস্তে আস্তে তাহার মাথাটা নাড়িতে নাড়িতে স্নেহমাখা কণ্ঠে ডাকিতেছে, ওঠ না গরুই, দুদিন তোর খাওয়া হয়নি, খাবি আয়। রামু ধর্মর করিয়া উঠিয়া বসিল, চিৎকার করিয়া ডাকিল, বিন্দি, বিন্দি। শূন্য গৃহে পুঞ্জীভূত অন্ধকারের ভিতর হইতে প্রতিধ্বনি হাসিয়া উত্তর দিল। রামু অবসন্নভাবে আবার শুইয়া পড়িল। স্বপ্নে বিন্দিকে দেখিয়া রামুর মনটা বড় খারাপ হইয়া গেল। সে আর ঘুমাইতে পারিল না, পড়িয়া পড়িয়া নানা কথা ভাবিতে লাগিল। দরজার আগড়ের ফাঁক দিয়া ভোরের আলো ঘরে ঢুকিলে রামু উঠিয়া মুখ হাত ধুইল এবং গামছাখানা কাঁধে ফেলিয়া খেটে লাঠিটা লইয়া বিন্দিকে দেখিতে চলিল। পিছন হইতে ভূত ডাকিয়া বলিল, এত সকালে কোথায় চলেছিস রে? পাছু ডাকায় বিরক্ত হইয়া রামু উত্তর দিল, যাচ্ছি। ভূত বলিল, কোথায় যাচ্ছিস? শ্বশুর বাড়ি নাকি? অপ্রসন্নভাবে রামু উত্তর করিল, বিন্দিকে দেখতে। আর দেখতে গিয়ে কি হবে, ফিরে আয়। অমঙ্গলা শঙ্কায় রামুর বুকটা দূর দূর করিয়া উঠিল। সে উদ্বেগপূর্ণ দৃষ্টিতে ভূতর মুখের দিকে চাহিল। ভূত বলিল, বিন্দি যে তোর নামে নালিশ করেছে। বিস্ময়াপ্লুত স্বরে রামু বলিয়া উঠিল, হ্যাঁ? ভূত তখন মাথা নাড়িয়া গম্ভীরভাবে বলিল, আমি তো তোকে তখনই বলেছিলাম, ওসব সাঙালিকে বিশ্বাস নাই, ওরা সব করতে পারে। ভূত চলিয়া গেল। রামু ফিরিয়া লাঠি গামছা ফেলিয়া দাবার উপর বসিয়া পড়িল। সেই দিন মধ্যাহ্নে রামু যখন রন্ধনের উদ্যোগে ব্যাপৃত ছিল, তখন বিন্দির ভাই পেয়াদা সঙ্গে আনিয়া রামুকে সমন ধরাইয়া গেল। রামু গিয়া শ্বশুরের হাতে পায়ে ধরিল, পাড়ায় 5 জনের কাছে গিয়া পড়িল, কিন্তু বেচারাম কাহারও কথা রাখিল না। সে বলিল, আমার মরায়ে 3 আড়া ধান আছে, এই ধান বেচে বেটাকে জেলে দেব, তবে আমার নাম বেচারাম। গ্রামের করালি চক্রবর্তী মোকদ্দমার পরামর্শদাতা ও তদবির কারক হইয়াছিলেন। রামু গিয়া তাহাকে ধরিল, কিন্তু চক্রবর্তী মহাশয় বলিলেন, তাও কি হয় বাপু? আমার কথায় নির্ভর করে এই বেচারি মোকদ্দমায় হাত দিয়েছে, আমি কি কথা নড়চড় করতে পারি? এতে যে আমার অধর্ম হবে। রামু কিন্তু কিছুতেই ছাড়িল না, কাঁদা কাটা করিতে লাগিল। তাহার কাতরতা দর্শনে চক্রবর্তী মহাশয়ের প্রাণটা একটু নরম হইল। তিনি বলিলেন, তা কি জানো বাপু, পেটে খেলেই পিঠে সয়, গোটা 10 টাকা দিতে পারো তো চেষ্টা দেখি। পরশু মেয়েটাকে শ্বশুর বাড়ি পাঠাতে হবে, এ তো আর তোমাদের ঘরের মেয়ে পাঠানো নয়, বিস্তর খরচ, বুঝলে? রামু ইহা বুঝিল বটে, কিন্তু 10টা টাকা যে কোথায় পাইবে তাহাই ভাবিয়া পাইল না। কিন্তু যে রূপে হোক টাকাটা সংগ্রহ করিতে হইবে, নতুবা জেলে যাইতে হয়। রামুর মনে পড়িল, বিন্দির হাতে 8 গাছা রূপার চুড়ি আছে, তাহা বেচিলে 10 টাকা হইতে পারে। বিন্দি কি চুড়ি দিয়া তাহাকে জেল হইতে রক্ষা করিবে না? রামু তক্কে তক্কে থাকিয়া বিন্দির সহিত সাক্ষাৎ করিল। ব্যস্তভাবে বলিল, বিন্দি, তো চুড়ি কগাছা দে। ভ্রু কুঞ্চিত করিয়া বিন্দি বলিল, কেনে রে? রামু বলিল,
করালি ঠাকুরকে দিতে হবে। ঈষৎ হাসিয়া বিন্দি বলিল, ঘুষ নাকি? রামু বলিল, নয়তো আমাকে জেলে যেতে হবে। বিন্দি বলিল, তুই জেলে যাবি, তা আমি চুরি দিতে গেলাম কেন? তুই যে আমার স্ত্রী। মারবার সময় সে কথাটা মনে থাকে না? লজ্জিত ভাবে রামু বলিল, আর তোকে মারবো না বিন্দি। বিন্দি বলিল, আমি তোর ঘরে গেলেই তো মারবি। রামু জিজ্ঞাসা করিল, যাবি না? মাথা নাড়িয়া বিন্দি বলিল, হুম। তবে কি আবার সাঙ্গা করবি? করব। সত্যি? সত্যি। রামু প্রস্থানাদ্যত হইল। বিন্দি জিজ্ঞাসা করিল, চললি যে, চুড়ি নিবি না? মুখ ফিরাইয়া রামু বলিল, আর দরকার নাই। রামু দ্রুত পদে চলিয়া গেল। বিন্দি দাঁড়াইয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। ভূত জিজ্ঞাসা করিল, কিরে রামু, মামলার কিছু চেষ্টা বেষ্টা দেখলি না? উদাসভাবে রামু উত্তর দিল, কি আর দেখব। তবে জেলে যাবি? গেলুম বা। বলিস কিরে, জেল যে? রামু হাসিয়া বলিল, যার পাছু চাইতে নাই তার জেলই কি আর ঘরই বা কি। ভূত একটু চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, সত্যি নাকি বিন্দি আবার সাঙ্গা করবে? রামু বলিল, আমিও তো তাই শুনছি, তুই চেষ্টা দেখ না। ভূত সে কথার কোনো উত্তর দিল না। মোকদ্দমার দিন রামু জনৈক প্রতিবেশীকে তাহার কুঁড়িয়ে দেখিবার ভার দিয়া আদালতে হাজির হইল। আদালতে গিয়া রামু দেখিল ভূত ও পাড়ার আরও দুই একজন বিন্দির পক্ষ হইয়া সাক্ষ্য দিতে আসিয়াছে। বিন্দির বাপ উকিল দিয়াছে। চক্রবর্তী মহাশয় গাছতলায় বসিয়া সাক্ষীদের তালিম দিতেছেন। বিন্দি মাথায় কাপড় দিয়া একপাশে চুপ করিয়া বসিয়া আছে। রামুর উকিল দিবার ইচ্ছা ছিল না। সে একাই জেলে যাইবার জন্য প্রস্তুত হইয়া আসিয়াছে। অসহায়ের সহায় ভগবান। একজন নূতন উকিল শতপ্রবৃত্ত হইয়া রামুর মোকদ্দমা গ্রহণ করিলেন। মোকদ্দমার ডাক পড়িলে রামু গিয়া আসামির কাঠগোড়ায় দাঁড়াইল। ফরিয়াদি বিন্দি দাসীর ডাক পড়িল। বিন্দি মাথায় ঘোমটা দিয়া আদালতের মধ্যে আসিল। রামুর উকিল তাহাকে জেরা করিবার জন্য প্রস্তুত হইলেন। রামু দুই হাতে কাঠগড়া চাপিয়া ধরিয়া নত মুখে দাঁড়াইয়া রহিল। কিন্তু আদালতের প্রশ্নের উত্তরে বিন্দি যাহা বলিল তাহাতে শুধু উকিল কেন, রামু পর্যন্ত স্তম্ভিত হইয়া গেল। বিন্দি বলিল, হুজুর, আসামি আমার স্বামী। ও আমাকে বড্ড ভালোবাসে। ও সেদিন বেশি মদ খেয়ে এসেছিল। আমি ধরে শোয়াতে যেতে ও টাল খেয়ে আমার উপর পড়ে যায়। তাতেই আমার গর্ভ নষ্ট হয়ে গিয়েছে। ও কোনোদিনই আমাকে একটি চড়া কথা বলেনি হুজুর। আমার বাপের সঙ্গে ওর বনিবনাও নাই। তাতেই আমার বাপ 5 জনের মতলবে নালিশ রুজু করেছে। রামু কাঠগড়ার ভিতর
স্থির হইয়া দাঁড়াইতে পারিল না। বিন্দির প্রত্যেক কথায় তাহার বুকের ভিতর যেন মগুরের ঘা পড়িতেছিল। তাহার ইচ্ছা হইতেছিল সে চিৎকার করিয়া বলে, ওগো, সব মিছে, সব মিছে কথা। আমি বিন্দিকে মেরে তার সর্বনাশ করেছি। হাকিম মোকদ্দমা খারিজ করিয়া দিলেন। রামু উন্মাদের ন্যায় চিৎকার করিয়া বলিল, হুজুর! পাহারাওয়ালা তাহাকে ধমক দিয়া কাঠগড়া হইতে বাহির করিয়া দিল। বিন্দি হাত ধরিয়া তাহাকে আদালতের বাহিরে আনিল। বাহিরে আসিয়া রামু জিজ্ঞাসা করিল, এখন তুই কোথায় যাবি বিন্দি? বিন্দি উত্তর করিল, চুলোয়। সাঙ্গা করবি না? করব বই কি। কাকে? রামুর মুখের উপর একটা মৃদু কটাক্ষ নিক্ষেপ করিয়া বিন্দি সহাস্যে বলিল, আপাতত তোকে। বেচারাম হতবুদ্ধির ন্যায় হইয়া চক্রবর্তী মহাশয়কে জিজ্ঞাসা করিল, ও ঠাকুরমশাই, এ কি হলো? চক্রবর্তী সক্ষোভে বলিলেন, আমার মাথা আর তোর মুন্ডু হলো। বিন্দি বেটি সব নাট করে দিলে। বেটি ছোট লোকের মেয়ে কি না? ওর কি একটুও ধর্ম জ্ঞান আছে? ভূত ঘাড় নাড়িয়া বলিল, যা বলেছ ঠাকুরমশাই, ভদ্রনোক না হলে কি ধর্মকর্ম বুঝতে পারে? চক্রবর্তী হাসিতে হাসিতে বলিলেন, যাক, বেটাকে এর ফল ভুগতেই হবে। এখন উকিলের 7.5 টাকা পাওনা আছে, সেটা মিটিয়ে দাও হে বেচারাম। বেচারাম মুখখানাকে একটু বিকৃত করিয়া কাপড়ের খুঁট হইতে টাকা বাহির করিবার জন্য গেরো খুলিতে লাগিল। ভূত শুনিতে পাইল। রামু তখন গলা ছাড়িয়া গাহিতে গাহিতে চলিয়াছে, সে কি আমার অযতনের ধন, সে কি আমার। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।